গোস্ট রাইডার নাম শুনেই বুঝতে পারছেন যে এখানে আছে একটি ভূত যে কিনা বাইক চালায়। 2007 সালে মুক্তি পাওয়া এই মুভিতে কিন্তু ভূতের বাইক চালানো বাদে রয়েছে তুমুল অ্যাকশন, রোম্যান্স আর টুইস্ট। 2025 সালে এসেও মানুষ এই লেজেন্ডারি মুভির কথা মনে রেখেছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে ন্যারেটর একটি ইতিহাস বর্ণনা করে। বহু বছর আগে একজন ছিলেন যাকে শয়তান একটা চুক্তির মাধ্যমে নিজের কাজ করিয়ে নিত, যাকে বলা হয় গোস্ট রাইডার। শয়তান তাকে শক্তিশালী একটি চুক্তির কাগজ আনার দায়িত্ব দেয়, কিন্তু গোস্ট রাইডার বুঝতে পেরে যায় যে যদি শয়তান এই কাগজটা হাতে পায় তাহলে সে খুবই শক্তিশালী হয়ে উঠবে, যেটা দুনিয়ার জন্য একদমই ভালো হবে না। তাই সেই গোস্ট রাইডার শয়তানের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং ওই চুক্তির কাগজটা নিয়ে পালিয়ে যায়। আর সেজন্য তখন থেকেই সেই শয়তান নতুন একজনকে খুঁজছে যে এই কাজটা শেষ করবে। ন্যারেটরের কথা শেষ হতেই ঘটনাটা বর্তমানে ফিরে আসে। আমাদের একটি জাঁকজমকপূর্ণ মেলা দেখানো হয়। এখানে আমাদের মেইন হিরো জনি ও তার বাবা বাইক স্টান্ট করত। অনেক দর্শক তাদের বাইক স্টান্ট দেখতে আসতো। তো একদিন জনির গার্লফ্রেন্ডও দর্শক হয়ে জনির স্টান্ট দেখতে এসেছে। তো জনি তাকে ইমপ্রেস করার জন্য বাইক স্টান্ট করার সময় একটু গড়বড় করে ফেলে। তো সেই কারণে জনি তার বাবার কাছ থেকে একটু ঝাড়ি খায় যে তুমি সব সময় কিছু না কিছু গড়বড় করে ফেলো। তুমি হুইল চেয়ারে থাকলে কি সেই মেয়েটা তোমার পাশে এসে দাঁড়াবে? কাজে মন লাগাও বেটা। আমরা দেখতে পাই বাপ বেটা দুজনে মিলে তাদের মোটর বাইক মেরামত করছে। জনির বাবা এখানেও তাকে বিভিন্ন জিনিস বোঝাচ্ছেন। জনি একটু বিরক্ত হচ্ছে, কিন্তু বাবার মুখের ওপর তো কিছু বলা যায় না। জনির বাবা কথার মাঝে অনেক কাশতে শুরু করেন। এরপরেই তিনি একটা সিগারেট ধরান। জনি সিগারেটের প্যাকেটটা নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। আর এখানেই একটা মোটর বাইক রাখা ছিল। জনি তার বাবাকে বলে, এই মোটর বাইক কি আমি মাঝে মাঝে কখনো চালাতে যেতে পারি? তখনই জনির গার্লফ্রেন্ড রোক্সানি সেখানে চলে আসে। এরপর তারা একটি ফাঁকা জায়গায় গিয়ে কথা বলে। রোক্সানি জনিকে জানায় তারা অন্য কোথাও শিফট করছে। আমার বাবা তোমাকে আমার যোগ্য মনে করেন না। তো দুজনে মিলে ঠিক করে তারা কোথাও পালিয়ে যাবে। এরপর জনি রাতে বাড়িতে ফিরে আসে। তার বাবা সোফায় ঘুমিয়ে আছেন আর তার হাতে আবার সেই সিগারেটের প্যাকেট ছিল। জনি আবার সেই প্যাকেটটা ডাস্টবিনে ফেলে দেয়। তখনই জনি লক্ষ্য করে ডাস্টবিনে একটি কাগজ পড়ে আছে। সে সেটা হাতে নিয়ে দেখে এটা তার বাবার মেডিকেল রিপোর্ট। তার বাবার ক্যান্সার হয়েছে। এটা দেখে জনির মন ভীষণভাবে ভেঙে পড়ে। তার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছিল না। সে মন খারাপ করে চুপচাপ তার গ্যারেজে চলে আসে এবং টুকটাক কিছু কাজ করতে থাকে। আবহাওয়া অনেক খারাপ ছিল সেই দিন, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল। এরই মাঝে একজন মধ্যবয়স্ক লোক এসে হাজির হয়। সে জনিকে বলতে থাকে, তোমার বাইক স্টান্ট করা আমি অনেক উপভোগ করি, তুমি কি আমার হয়ে কাজ করবে? এই লোকটার নাম ছিল মেফিস্টোফিলিস। জনি বলে, আপনি কি কোনো শো চালান? সে লোকটা বলে, হ্যাঁ, দুনিয়ার সব থেকে বড় শো আমি চালাই। জনি বলে, ধন্যবাদ, তবে দরকার নেই। সেই লোকটা জনিকে অবাক করে দিয়ে বলে, তাহলে তোমার বাবার কি হবে? তোমার বাবার তো ক্যান্সার। জনি অবাক হয়ে যায়। তার বাবার ক্যান্সারের কথা তো সে নিজেই একটু আগে জেনেছে। সে জিজ্ঞাসা করল, আপনি কিভাবে জানলেন? লোকটা জনির কথায় পাত্তা না দিয়ে বলতে থাকে, আমি চাইলে তোমার বাবাকে একদম সুস্থ করে দিতে পারি। জনি তো এগুলোর কিছুই বিশ্বাস করছিল না। লোকটা আবার বলে, কেমন হয় যদি আমি তোমার বাবাকে সুস্থ করে দেই? তবে এর বদলে তোমাকে তোমার আত্মা আমায় দিয়ে দিতে হবে। এরপর আমরা মেফিস্টোফিলিসের শয়তানের মতো ছায়া পর্দায় দেখতে পাই। জনি তার কথা একদম হেসে উড়িয়ে দেয়। এরপরে লোকটা একটা কন্ট্রাক্ট পেপার বের করে। জনি সেটা হাতে নিয়ে দেখার সময় তার হাত কোনোভাবে একটু কেটে যায় আর তার রক্ত সেই সই করার জায়গাটার উপর পড়ে। আর লোকটা বলে, কাজ হয়ে গেছে। আর তখনই সেই লোকটার চোখ ভূতের মতো জ্বলে ওঠে। এরপরেই জনির হঠাৎ ঘুম ভেঙে যায়। সে ভেবেছে সে হয়তো কোনো স্বপ্ন দেখেছে। এরপর তার বাবা এসে তাকে বলে, গুড মর্নিং স্লিপিং বিউটি। তাকে আজ অনেক ফুরফুরে দেখাচ্ছে, মনে হচ্ছে তিনি অনেক সুস্থ। জনির বাবা সেই ফুরফুরে মেজাজে বাইক স্টান্টের জন্য রেডি হচ্ছিল, কিন্তু তিনি লক্ষ্য করেন জনি বাইক স্টান্টের জন্য রেডি হচ্ছে না। জনি তার বাবাকে জানায় সে সবসময় এই স্টুপিড বাইক স্টান্ট আর করতে চায় না। তার জীবনে আরও অনেক কিছু করার প্ল্যান আছে।
তো তার বাবা তাকে সেই বাইকের চাবিটা দিয়ে দেয়, যে বাইকটা জনি চালাতে চাইতো। এরপর তার বাবা একা একাই বাইক স্টান্ট করতে চলে যান। তিনি যখন স্টান্ট করছিলেন তখনই আমরা পেছনে সেই লোকটাকে দেখতে পাই। তার বাবা হঠাৎ স্টান্ট করার সময় অ্যাক্সিডেন্ট করেন। জনি তো জনির মতোই চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ চারপাশে চিৎকার চেঁচামেচির শব্দ শুনে জনি তার বাবার কাছে ফিরে যায়। তার বাবা তার চোখের সামনেই মারা যায়। আর জনি এটাও দেখতে পায় যে সেই লোকটা অদৃশ্য হয়ে গেল। জনি বুঝে যায় তার বাবার মৃত্যুর পেছনে সেই লোকটা দায়ী। মনের দুঃখে জনি বাইক নিয়ে কোথাও চলে যাচ্ছিল। হঠাৎ সেই লোকটা তার সামনে চলে আসে এবং জনি অ্যাক্সিডেন্ট করে দূরে গিয়ে পড়ে। জনি রেগে গিয়ে সেই লোকটাকে বলে, তুমি আমার বাবাকে মেরেছো তাই না? সেই লোকটা বলে, আমি তোমার বাবাকে ক্যান্সারের হাত থেকে বাঁচিয়েছি, সে অনুযায়ী আমাদের চুক্তি হয়েছিল। এরপরে তাকে বাঁচানোর আমার কোনো চুক্তি ছিল না। আমি চাইনি তোমার বাবা আমাদের কাজের মধ্যে আসুক, আর যখন আমার তোমাকে দরকার হবে তখন চলে আসব। ততদিন পর্যন্ত আমি তোমার উপর নজর রাখব। তাকে তার প্রিয়জনের কাছ থেকে দূরে চলে যেতে বলে। যদি সে সেটা না করে তো তাদের অবস্থাও জনির বাবার মতো হবে। এরপরে লোকটা জনির ভেতর শয়তানি শক্তি ঢুকিয়ে দিয়ে উধাও হয়ে যায়। জনি আর রোকসানির পালানোর কথা ছিল, তবে শয়তানের সেই চুক্তির কারণে জনি একাই রোকসানির সামনে দিয়ে বাইক চালিয়ে চলে যায়। রোকসানি এতে করে জনিকে ভুল বুঝে। এরপর বেশ কয়েক বছর পার হয়ে যায়। জনি এখন অনেক বড় স্টান্টম্যান। সে এখন আরও ভয়ানক ভয়ানক সব স্টান্ট করে। চারিদিকে তার দর্শক হইচই করে। আর সে অনেক বড় স্টান্ট করার সময় অ্যাক্সিডেন্ট করে বসে। সবাই ভেবেই নিয়েছিল জনি হয়তো মারা গেছে, তবে জনির কিছুই হয় না। এরপরে আমাদের একটি বার দেখানো হয়, আর সেখানে নতুন একটা শয়তানের আমদানি হয়েছে। সেসব মানুষকে মেরে ফেলছিল এক এক করে। এই শয়তানটার নাম হলো লকহার্ট। মুভির শুরুতে ন্যারেটর যে একটি চুক্তির কাগজ সম্পর্কে বলেছিল, লকহার্ট সেটা পেতে চায়। সেটা পেয়ে গেলেই লকহার্ট দুনিয়ার সকল আত্মাদের নিয়ন্ত্রণ করতে পারে। সে মূলত এই বারে এসেছিল আরও কিছু শয়তানদের থেকে সাহায্য নেওয়ার জন্য। বারের বাইরে আবার মেফিস্টো দাঁড়িয়েছিল। সে বলে, তুমি এখানে কি করছো? লকহার্ট বলে, এখন আমার সময় এসেছে। আমায় এখন কেউ কিচ্ছু করতে পারবে না। তুমিও আমার কিচ্ছু করতে পারবে না বাবা। আমরা এখন জানতে পারি লকহার্ট মেফিস্টোর ছেলে। মেফিস্টো লকহার্টকে বলে, আমি হয়তো এই পৃথিবীতে তোমার কোনো ক্ষতি করতে পারবো না, কিন্তু আমার গোস্ট রাইডার ঠিকই পারবে। তো জনির আজ আরেকটা বড় স্টান্ট শো আছে। জনি রেডি হচ্ছিল, আর জনির বন্ধু জনিকে স্টান্ট করতে বারণ করছিল। তবুও জনি শোনে না। সে বলেছে স্টান্ট করবে মানে করবেই, সে যত ভয়ঙ্করই হোক না কেন। বাহিরে সাংবাদিকরা তার ইন্টারভিউ নেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু জনির ইন্টারভিউ দিতে কোনো আগ্রহই হচ্ছিল না। তবে যখন সে দেখে তার ইন্টারভিউ তার পুরনো গার্লফ্রেন্ড নিবে, তখন সে রাজি হয়ে যায়। জনি ইন্টারভিউতে তেমন কিছুই বলতে পারে না। রক্সানি তাকে বিদায় জানিয়ে চলে যায়। জনির স্টান্ট করার কথা ছিল অনেকগুলো গাড়ির উপর দিয়ে। তো জনির বন্ধু যখন দেখে গাড়ির বদলে সেখানে হেলিকপ্টারের উপর দিয়ে স্টান্ট করতে চলেছে, তখন জনির বন্ধু ভীষণ অবাক আর হতাশ হয়ে যায়। সে বলে, হেলিকপ্টার এখানে কি করছে ভাই? জনির বাবার ইচ্ছা ছিল তিনি একদিন হেলিকপ্টারের উপর দিয়ে স্টান্ট করে একটা রেকর্ড করবেন। তার তো আর সেই আশা পূরণ হলো না, তাই জনি তার বাবার স্বপ্নটা পূরণ করবে। জনি এবার স্টান্ট কমপ্লিট করে কোনো ক্ষতি হওয়া ছাড়াই। স্টান্ট করার সময় হেলিকপ্টারের পাখাগুলো ঘুরছিল। কোনোভাবে যদি গড়বড় হয়ে যেত, তবে জনির জীবনে কাল বলতে কোনো দিনই আসতো না। জনি সেই শো থেকে বাইক নিয়ে রোকসানির উদ্দেশ্যে বের হয়। রোকসানি তো গাড়ি নিয়ে চলে যাচ্ছিল। জনি রোকসানির অ্যাসিস্ট্যান্টকে গাড়ি থামাতে বলে। সেই অ্যাসিস্ট্যান্ট তো গাড়ি থামাতেই চাচ্ছিল, কিন্তু তার বস রোকসানি তাকে নিষেধ করছে। এরপর জনি বাইক নিয়ে গাড়ির সামনে চলে আসে, ফলে বাধ্য হয় গাড়ি থামাতে। রোকসানি গাড়ি থেকে বের হয় এবং জনিকে বলে, কি করছো জনি? তুমি কি নিজেকে মারতে চাও? তো যাই হোক, জনি রোকসানিকে পটিয়ে নেয়। এরপর রাতে তারা ডিনার করার প্ল্যান করে। রোকসানি তো ডিনারে গিয়ে জনির জন্য অপেক্ষা করছিল, আর এদিকে জনি কিছু অনুভব করে, আর তার হাত গরম হতে শুরু করে এবং লাল হয়ে যায়। পানিতে সে হাত ধুতে থাকে, কিন্তু পানি উল্টো বাষ্প হয়ে যায়। তো আমরা দেখতে পাই মেফিস্টোফেলিস ফিরে এসেছে। জনি রেগে গিয়ে বলে, আমার থেকে দূরে থাকো, তুমি এখানে কি করছো? মেফিস্টো বলে, আমি এখানে সব সময় ছিলাম, তুমি তো জানো আমি তোমার কত বড় ফ্যান। জনি তার বাইকটা নিয়ে চলে যেতে চায়, কিন্তু সে বাইকটা সরাতে পারে না। মেফিস্টো জনিকে মনে করিয়ে দেয় তাদের চুক্তির কথা। মেফিস্টো ব্ল্যাকহার্ট নামের একজন ব্যক্তিকে খুঁজে ধ্বংস করে দেওয়ার কথা বলে।
জনি যদি সেটা করে তবে জনের আত্মা মুক্ত হয়ে যাবে। জনি রাজি হচ্ছিল না। মেফিস্টো তাকে বলে, তোমার হাতে আর কোনো অপশনও তো নেই। মেফিস্টো তার হাতের লাঠিটা দিয়ে মাটিতে আঘাত করে, আর তখনই জনির বাইক জনিকে নিয়ে খুব স্পিডে চলতে শুরু করে। রাস্তার চারপাশে আগুন ধরে যাচ্ছিল, আর রাস্তায় পার্কিং করা গাড়িগুলো ধ্বংস হয়ে যাচ্ছিল। আর এদিকে আমাদের লকহার্টদের দেখানো হয় তারা সেই চুক্তির কাগজটা নিয়ে যেতে এসেছে একটা কবরস্থান থেকে। সেখানে পাহারাদার লোক তাদের বাধা দেয়। লকহার্ট তাকে জিজ্ঞাসা করে, এখানে আগে একটা কবরস্থান ছিল, এটা তো এখানে আর দেখতে পাচ্ছি না। লোকটা বলে সেগুলো কোথাও সরানো হয়েছে, তবে সে জানে না সেগুলো কোথায়। এরপর লকহার্ট সেই লোকটাকেও মেরে ফেলে। অপরদিকে আমরা জনিকে দেখতে পাই, সে আর নিজের নিয়ন্ত্রণে নেই। তার শরীর আস্তে আস্তে গরম হয়ে যায় এবং ফাইনালি এই প্রথম সেই গোস্ট রাইডারে রূপান্তরিত হয়। সেখানে লকহার্ট ও তার সাথী 3 ভূত চলে আসে। লকহার্টের এক সাথী উড়ে এসে গোস্ট রাইডারকে ঝুলিয়ে দেয়। গোস্ট রাইডার সেই চেনটা খুলে নিয়ে লকহার্টের দিকে এগোতে থাকে। সেই মুহূর্তে লকহার্টের আরেক সাথী, যার পানির পাওয়ার আছে, সে গোস্ট রাইডারকে পা ধরে আটকে রাখে, আর আরেকজন তখন গোস্ট রাইডারকে এসে চাপা মেরে দেয়। সবাই ভাবে যে গোস্ট রাইডার হয়তো এখানে মারা গেছে, তো সবাই চলে যায়। আর ট্রাক দিয়ে গোস্ট রাইডারকে যে চাপা দিয়েছিল সে চলে যাওয়ার সময় গোস্ট রাইডার তাকে আক্রমণ করে মেরে ফেলে। এরপর গোস্ট রাইডার তার মোটর বাইকের একটি ফুল ট্রান্সফরমেশন করে আর চলে যায়। বাইক নিয়ে যাওয়ার পথে গোস্ট রাইডার দেখতে পায় একজন ছিনতাইকারী একটা মেয়ের ব্যাগ নিয়ে পালিয়ে যেতে যাচ্ছিল। তো গোস্ট রাইডার এসে সেই মেয়েটাকে ইশারায় চলে যেতে বলে, আর সেই মেয়েটা থ্যাঙ্কস বলে দৌড়ে চলে যায়। মেয়েটা এমনভাবে থ্যাঙ্কস বলে চলে গেল যেন গোস্ট রাইডারের সাথে দৈনিকই তার দেখা হয়। আর এদিকে ছিনতাইকারী গোস্ট রাইডারকে দেখে তো অর্ধেক শেষ। গোস্ট রাইডার তাকে বলে, আমার চোখের দিকে তাকা, তুই যত সাধারণ মানুষের ক্ষতি করেছিস সবার যন্ত্রণা এবার তুই সহ্য কর। ছিনতাইকারী সেই যন্ত্রণাগুলো সহ্য করতে না পেরে মারা যায়। এরপর গোস্ট রাইডার বাইক নিয়ে যেতে যেতেই সকাল হয়ে যায়। দিনের আলো ফোটে, আর সাথে সাথেই জনের ভেতর থেকে গোস্ট রাইডারের সব পাওয়ার চলে যেতে থাকে। অনেক ক্লান্ত হয়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। সেখানে একটা বুড়ো লোক তাকে ঘরে নিয়ে যায়। জ্ঞান ফেরার পর সেই লোকটার সাথে জনের কথা হয়। লোকটার গোস্ট রাইডারের ইতিহাস সম্পর্কে ভালো রকমের জ্ঞান ছিল। সে জনিকে জানায়, এখন থেকে প্রতি রাতে তুমি গোস্ট রাইডার হয়ে উঠবে, আর সূর্যের আলো আসলেই সেই শক্তি গায়েব হয়ে যাবে। হঠাৎ জনির মনে পড়ে যে গতকাল রোকসানের সাথে ডিনারে যাওয়ার কথা ছিল। তো সে রোকসানের উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার সময় সে দেখে যে যেই রাস্তা দিয়ে সে গতকাল মোটরসাইকেল চালিয়েছে সেই জায়গার অনেক অংশই ক্ষতি হয়েছে। রোকসান সেখানে সংবাদ সংগ্রহ করছিল, আর সেখানেই এক জায়গায় সেই ছিনতাইকারীর মৃতদেহ পাওয়া যায়। সেখানে সেই মেয়েটাও ছিল যার ব্যাগ ছিনতাইকারী নিয়ে যেতে চাচ্ছিল। রোকসান সেখানে মেয়েটার সাথে সাক্ষাৎ করলে সে গোস্ট রাইডার সম্পর্কে বলে। সে বলে, কাল সেই ব্যক্তিটার কোনো মাথা ছিল না, তার বদলে ছিল শুধু একটা খুলি, আর সেটা দিয়ে আগুন জ্বলছিল। স্বাভাবিকভাবে কেউ তার কথা বিশ্বাস করে না। জনি একটু পর রোকসানের সাথে কথা বলতে আসে, কিন্তু রোকসান তো রেগে ছিল। গতকাল ডিনারে জনি আসেনি এই কারণে। রোকসান কিছু কথা শুনিয়ে চলে যায়। এরপর জনি তার বাসায় ফিরে এসে তার বিভিন্ন জাদুমন্ত্রের বই ঘাঁটতে থাকে তার শক্তির কন্ট্রোল পাওয়ার জন্য। তখনই রোকসান সেখানে চলে আসে। সে সরি বলতে এসেছে তার খারাপ ব্যবহারের জন্য। রোকসান জানতে চায়। সে জিজ্ঞাসা করে জনিকে যে কি হয়েছে তার। আজকাল সে বড়ই অদ্ভুত ব্যবহার করছে, কিন্তু জনি তো জানে সবকিছু খুলে বললেও রোকসান কিছু বিশ্বাস করবে না। রোকসান তাকে জোর করে সবকিছু খুলে বলার জন্য। এরপর জনি অনেক চেষ্টার পর বলে, আমি শয়তানের কাছে নিজের আত্মা বিক্রি করে দিয়েছি, আর প্রতি রাতে আমি নিজেই রাক্ষসে পরিণত হয়ে যাই। রোকসানের মুখ দেখে বোঝা যাচ্ছিল সে এগুলোর কিছুই বিশ্বাস করছে না, তবুও জনির কথার সাথে সায় দিয়ে যাচ্ছে। জনের কথা শেষ হলে রোকসান বলে, তো এগুলো তোমার এক্সকিউজ? লাইক সিরিয়াসলি? হয় এটা তোমার স্টুপিড অজুহাত, আর না হয় এটা তোমার পাগলামি। মনোরোগ বিশেষজ্ঞ দেখাও, বুঝেছ? এসব কথা বলে রোকসান চলে যায়। আর একটু পরেই আবার পুলিশ চলে আসে জনিকে ধরার জন্য। তারা তার বাইকের নাম্বার প্লেট খুঁজে পেয়েছে। তাকে নিয়ে গিয়ে জেলে ঢুকানো হয়। জনির সাথে জেলে আরও কয়েকজন কয়েদি ছিল। তারা জনিকে দেখে চিনে ফেলে। তারা জনিকে খুব মারে। তখনই জনি আবার গোস্ট রাইডারের রূপ নেয়। এরপর সে জেলের কয়েদিদের ধরে খুব মারে। একজন কয়েদির জ্যাকেট দেখে বলে, নাইস জ্যাকেট। এরপর তার জ্যাকেট নিয়ে জেল থেকে বের হয়ে যায়। পুলিশ গোস্ট রাইডারের পিছু নেয়, কিন্তু ধরতে পারে না। কিছু দূর আসার পর সে বাতাসের পাওয়ারওয়ালা ভূত তাকে আবার আক্রমণ করে।
এই ভূতটা পালিয়ে যায় আর গোস্ট রাইডার তার পিছু করতে করতে এক বড় বিল্ডিংয়ের দেয়ালের ওপর দিয়ে বাইক চালিয়ে উপরে উঠে যায়। আর তখন রোকসাও গোস্ট রাইডারকে প্রথমবারের মতো দেখতে পায়। এরপর সেই বিল্ডিংয়ের ছাদে তাদের মারামারি হয়। সেই বাতাসের ভূত তো অনেক ভাব নিচ্ছিল, আগুন বাতাসের আর কী বা ক্ষতি করবে। তো গোস্ট রাইডার তার হাতে থাকা চেনকে ঘুরিয়ে টর্নেডোর মতো বানিয়ে সেই বাতাসের ভূতকে মেরে ফেলে। এরপর আবার গোস্ট রাইডার বাইক নিয়ে নিচে নেমে আসে, আর নিচে অনেক পুলিশ ছিল। তারা গোস্ট রাইডারকে দেখে গুলি করে, কিন্তু গোস্ট রাইডারের কিছুই হয় না। গোস্ট রাইডার তার মতো সেখান থেকে চলে যায়। সকালে জনি আবার কবরস্থানে সেই বৃদ্ধ লোকটার সাথে দেখা করে। সেই লোকটা জনিকে তার প্রিয় মানুষজন থেকে দূরে থাকার উপদেশ দেয়, কারণ সেই মানুষগুলো জনির জন্য বিপদে পড়তে পারে। এদিকে রোকসান জনিকে খুঁজতে জনির বাসায় চলে আসে। সেখানে জনির বন্ধুও ছিল, সেও জনিকে খুঁজছিল। লকহার্ট এদিকে বৃদ্ধ লোকটার কাছে এসেছে চুক্তির কাগজ নিতে। সে বৃদ্ধকে অনেক মারে, কিন্তু বৃদ্ধ মুখ খোলে না। উল্টো লকহার্টকে তিনি বলেন, তোমার অবস্থা তোমার বাবার মতোই করুণ হবে। লকহার্ট এরপর কোনো রকমে জনির বাসায় পৌঁছে যায়। জনি রোকসানকে খুঁজছিল। জনি রোকসানের অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পারে রোকসান তার বাসায় গিয়েছিল। এরপর এক মুহূর্ত দেরি না করে জনি তার বাসায় ফিরে যায়। গিয়েই তার বন্ধুকে জনি মৃত পড়ে থাকতে দেখে। এরপর হুট করে লকহার্ট জনির উপর আক্রমণ করে, আর জনিও তার গোস্ট রাইডার রূপে ফিরে এসে তাকে পাল্টা আক্রমণ করে। গোস্ট রাইডার সেই একই পাওয়ার ইউজ করার চেষ্টা করে। সে লকহার্টকে তার চোখের দিকে তাকাতে বলে। এরপর সে যত মানুষকে কষ্ট দিয়েছে সেই কষ্ট সে অনুভব করবে। কিন্তু লকহার্টের তো কিছুই হচ্ছিল না। সে হেসে বলে, তোমার এই টেকনিক আমার উপর খাটবে না, কারণ আমার ভেতর তো কোনো আত্মাই নেই। তো কাকে পোড়াবে তুমি? বাবা মনে হয় তোমাকে সেই কথা বলতে ভুলে গিয়েছে। এরপর সে গোস্ট রাইডারকে নিচে ফেলে দেয়, আর গোস্ট রাইডার দুর্বল হয়ে জনির রূপে ফিরে আসে। লকহার্ট বলে, এখন থেকে তুমি আমার হয়ে কাজ করবে। চুক্তির কাগজটা আমায় এনে দেবে, নয়তো তোমার গার্লফ্রেন্ডকে আমার হাতে মরতে হবে। জনি দ্রুত কবরস্থানে চলে যায়। সেই বৃদ্ধ লোকটার কাছে গিয়ে সেই চুক্তির কাগজটা চায়। জনি বলে, আমাকে বিশ্বাস করতে পারেন, তার কাছে আমার আত্মা থাকতে পারে, কিন্তু আমি তার নিয়ন্ত্রণে নই। বৃদ্ধ সেই লোকটা জনিকে সেই চুক্তির কাগজটা দিয়ে দেয়। বৃদ্ধ এবার বাঁশি বাজিয়ে তার ঘোড়াকে ডাকে, এবং আমরা বুঝতে পারি ইনি সেই প্রথম গোস্ট রাইডার যে চুক্তির কাগজটা নিয়ে পালিয়ে গিয়েছিল। জনি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সাথে গতিতে পেরে উঠবে? তখনই সেই ঘোড়াটাও আগুনে জ্বলে ওঠে। জনিও গোস্ট রাইডার হয়ে যায়। এরপর তারা রওনা হয়। কিছু দূর অতিক্রম করার পর সেই বৃদ্ধ লোকটি জনিকে একটি গান দিয়ে বলে, তোমার সাথে আমার জার্নি এতটুকুই, বাকি পথ তোমাকে একাই পার করতে হবে। বৃদ্ধ লোকটি ফিরে যায়, আর জনি সামনের দিকে এগিয়ে যায়। সামনে একটি ছোট জলাশয়। জনি সেটা পার করার সময় লকহার্টের ভূত তাকে বাধা দেয়। জনিকে পানিকে ডুবিয়ে মারার চেষ্টা করে। জনি তার গোস্ট রাইডারের শক্তি ব্যবহার করে সেই ভূতকে মেরে ফেলে। গন্তব্যে পৌঁছালে জনি লকহার্ট এবং রোকসানকে দেখতে পায়। জনি বলে, আগে রোকসানকে ছেড়ে দাও, এরপর কাগজটা পাবে। লকহার্ট রোকসানকে ছেড়ে দেয়। লকহার্ট যখন কাগজটা নিতেই যাবে, তখন জনি গোস্ট রাইডারে রূপান্তরিত হয়ে লকহার্টের সাথে ফাইট শুরু করে। তখন সকাল হয়ে যাচ্ছিল, তাই লকহার্ট গোস্ট রাইডারকে সূর্যের আলোতে ফেলে দেয় বলে জনি আবার নর্মাল হয়ে যায়। লকহার্ট এতক্ষণে সেই চুক্তিটা পড়ে সকল আত্মাদের নিজের মধ্যে শুষে নিয়েছে। লকহার্ট এতে অনেক ভয়ঙ্কর আর শক্তিশালী হয়ে ওঠে। জনি আর রোকসান তাকে গুলি করলেও তার কোনো ক্ষতি হয় না। জনির আবার মনে পড়ে যায় তার স্পেশাল পাওয়ারের কথা। লকহার্টের ভেতর যেহেতু অনেকগুলো আত্মা প্রবেশ করেছে, তাই এবার তার সেই স্পেশাল পাওয়ারটা কাজে লাগতে পারে। সে আবার গোস্ট রাইডারে রূপান্তরিত হয়ে লকহার্টকে গিয়ে তার চোখের দিকে তাকাতে বাধ্য করে, আর বলে, সবগুলো আত্মার সব যন্ত্রণা এবার তুমি ভোগ করো। আর সাথে সাথে সকল আত্মার ব্যথা ভোগ করতে থাকে লকহার্ট। এক পর্যায়ে লকহার্ট মারা যায়। এখন যখন জনি আর রোকসান এত কিছু সাফার করার পর বাড়ি ফিরে যাচ্ছিল, আর তখনই মেফিস্টো জনিকে অভিনন্দন জানায় আর সকল ক্ষমতা ফিরিয়ে নেওয়ার কথা বলে। কিন্তু জনি তার ক্ষমতা ফিরিয়ে দিতে অস্বীকার করে।
এই ক্ষমতা দিয়ে সে এখন মেফিস্টোকে শেষ করতে চায়। মেফিস্টো রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এরপর থেকে জনি গোস্ট রাইডারের পাওয়ারের সাথে তার বাকি জীবন পার করতে থাকে। এখান থেকেই এই মুভিটা শেষ হয়ে যায়। তবে ভূতের এই বাইকটার আগুন ঝরা যাত্রা কিন্তু এখানেই শেষ নয় বন্ধুরা। 2011 সালে জনপ্রিয়তার জোয়ারে ফিরে এলো এক ঝলকানো সিকুয়েল, গোস্ট রাইডার স্পিরিট অফ ভেঞ্জেন্স। এবারের রাইড হবে আরও অন্ধকার, আরও মর্মী। জানি আপনাদের মনে হাজারো প্রশ্ন উকি দিচ্ছে, নতুন গোস্ট রাইডার আসলো কে? আগুনের চেইনটা এবার কার গলায় পড়বে? নিকোলাস কেজি কি ফিরছেন নাকি নতুন কেউ আসছেন? আমি তো প্রস্তুত পরের পর্ব নিয়ে আসতে। আপনারা কি চান পরবর্তী অংশ? নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। রদবদল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।